ওয়েলকাম টু তমাল দাস এডুকেয়ার। আজকে মৌলিক যৌগিক ও মিশ্র পদার্থ ক্লাস 6-এর যে চ্যাপ্টার তার দ্বিতীয় ভিডিও আজকে তৈরি করছি। তো সেই ভিডিওর আমি আজকে যেটা দেখব সেটা হলো মিশ্র ও বিশুদ্ধ পদার্থ। এইটা আমার দিকে এখনকার টপিক। এখন শুরু করি এটা। এখন আমাদের যদি প্রতিদিনের আমরা জীবনযাত্রাটাকে ভাবি, সেখানে দেখতে পাবো, দেখো কখনো এই যে গ্রীষ্মকাল, এখন আমাদের মাঝে মাঝেই শরবত তৈরি করে খেতে হচ্ছে। তো সেখানে আমরা কি করছি, একটা গ্লাসেতে জল নিলাম, জল নেওয়া হলো, তাতে চিনি মিশিয়ে দিলাম, তাহলে মিশানোর পর ভালো করে গুলিয়ে দেওয়া হলো, দেওয়ার পর কী পেলাম, এটা চিনির জল। চিনির জলটা কি, তাতে জল দিয়েছি, চিনি দিয়েছি। জলটার কথাটা আমি আসছি না, জলেও অনেক কিছু পদার্থ থাকে। তো আমরা যেটা দিলাম জল আর চিনি, তো তার মানে এই যে চিনির জল যেটা পাওয়া গেল সেটা দুটো পদার্থ মিশে তৈরি করেছে, তাই এটা একটা মিশ্রিত পদার্থ, একটা মিশ্র পদার্থ। এটা একটা মিশ্র পদার্থ পেলাম। আবার দেখো, যখন বাড়িতে দুধ জাল দেওয়া হয়, এটা আমরা নিজেরা তৈরি করেছি মিশ্র পদার্থ। বাড়িতে যখন দুধ জাল দেওয়া হয়, দুধ যে কিনে নিয়ে আসা হয়, দুধ একটা তরল পদার্থ আমরা জানি। দুধটাকে যখন জাল দিচ্ছি তখন দেখা গেল সেখান থেকে বাষ্প উঠছে। তোমাদের বইয়ের কথা অনুযায়ী যদি তার উপর একটা কিছু ঢাকা দেওয়া হয়, তাহলে দেখা যাবে তার সেই যে ঢাকার ভিতরের গায়ে বিন্দু বিন্দু জলকণা জমা হয়েছে। তা বিন্দু বিন্দু জলকণা জমা হয়েছে কেন? সেটা তো বাইরে থেকে আসেনি, সেটা কোথা থেকে এসছে? সেটাই দুধ থেকেই এসেছে। তার মানে দুধের মধ্যেই জলটা ছিল। তাহলে দুধের মধ্যে আমরা পাই দুটো পদার্থ মেশানো আছে, একটা হচ্ছে দুধের যে কণা আর জল। তাহলে দুধ একটা মিশ্র পদার্থ আমরা পেলাম। তাহলে এখানে প্রথমে আমরা পেয়েছি চিনির জল পেয়েছি। সাধারণ প্রতিদিনের যে আমরা দেখি তার মধ্যে থেকে আমরা খোঁজার চেষ্টা করি দুধ। তোমার মা রান্না করছেন, রান্নাতে এরকম গরম ফ্যানটা চালাইনি, আওয়াজ হবে বলে, ভিডিওতে ডিস্টার্ব হবে। তো রান্না তোমাদের করে দিলেন, তুমি খেয়ে বললে, ইস মা আজকে নুনটা একটু কম লাগছে রান্নায়, কি ঝালটা বেশি লাগছে। তাহলে ওই যে রান্নাটা করা হয়েছে তার মধ্যে তাদের নুন দেওয়া হচ্ছে, ঝাল দেওয়া হচ্ছে, হলুদ দেওয়া হচ্ছে, ইত্যাদি এই সমস্ত পদার্থগুলো দেওয়া হচ্ছে, তেল দেওয়া হচ্ছে। এগুলো মশলার মধ্যে কিছু পদার্থ দেওয়া হচ্ছে, প্রত্যেকের টেস্ট কিন্তু আমরা পাচ্ছি। এইটা আর একটা কথা তখন বলতে ভুলে গেলাম, চিনির জলের মধ্যে আমরা জলের টেস্ট পাচ্ছি, চিনির টেস্টটাও পাচ্ছি, অর্থাৎ দুটোরই টেস্ট পাচ্ছি। যেগুলো মিশে পদার্থটা তৈরি করেছে তাদের দুজনেরই আমরা টেস্ট পাচ্ছি। তরকারি যে মা রান্না করলো তার মধ্যে নুন পাচ্ছি, ঝাল পাচ্ছি, হলুদের গন্ধ পাচ্ছি, তেলের টেস্ট পাচ্ছি। আবার ধরো আলু, বেগুন, পটল, ঝিঙে, চার পাঁচটা সবজি দিয়ে রান্না করেছে, তাহলে আলুর টেস্ট পাবো তখন আলুতে। ওটা একটা মিশ্র পদার্থ, কিন্তু বড় বড় পদার্থ মেশানো আছে। আমরা হয়তো যদি সেটাকে ভালো করে ভাতের সঙ্গে সবগুলো মেখে নিলাম, তরকারিটা আলাদা করে আলু, আলাদা করে বেগুন, আলাদা করে পটল না মেখে সমস্ত তরকারিটা যদি আমরা মেখে নিই, তাহলে আলুর টেস্ট পাবো, পটলের টেস্ট পাবো, ঝিঙের টেস্ট পাবো, বেগুনের টেস্ট পাবো। তাহলে এটাও একটা মিশ্র পদার্থ। অর্থাৎ প্রতিদিনের যে আমরা রান্না পাই, মা যে বাড়িতে রান্না করেন, সেটাও কিন্তু একটা মিশ্র পদার্থ, সেটা মনে রাখতে হবে। তাহলে 3 নম্বর আমরা দিচ্ছি তরকারি। 4 নম্বর দেখো, আমরা যদি এরকম ভাবি, যেটা সাধারণত খুব গরম, অনেক সময় ঠান্ডা কিন্তু খেতে ইচ্ছা করে, তো ঠান্ডা খাবার জন্য ফ্রিজ থেকে বরফ বের করা হলো, দিয়ে গ্লাসের মধ্যে বরফ টুকরো ফেলে দেওয়া হলো। আশ্চর্য, তোমার গ্লাসের ভেতরে জল আছে, তুমি দেখতে পেলে বাইরেতে জলের কোনা, গ্লাসের বাইরে। আরে বাবা, বাইরেতে জলের কোনা এলো কী করে? গ্লাস তো আর ফুটো হয়ে গিয়ে বাইরে জলটা বেরিয়ে আসেনি, কীভাবে এলো?
না বাতাসে যে জলীয় বাষ্পগুলো ছিল সেগুলোকে আমরা দেখতে পাচ্ছি না, আনুবীক্ষণিক, চারিদিকে সব সময় ঘুরে বেড়াচ্ছে জলীয় বাষ্প। সেইগুলো ওই গ্লাসের, অর্থাৎ আমি যদি এইটাকেই যদি বলি, এই যে গ্লাসটায় ধরো এটাকে মুছে দিলাম, এই যে গ্লাসের মধ্যে আমি বরফের টুকরোটা ফেলেছি, বরফের টুকরোগুলো ফেলা হয়েছে, একটু জলও আছে। বাতাসের যে জলীয়, বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আছে সবসময়তেই, বাতাসে জলীয় বাষ্প সবসময় থাকবেই। তা সেই জলীয় বাষ্পগুলো আমরা দেখতে পাই না, সেটা এই ঠান্ডার সংস্পর্শে এসে বিন্দু বিন্দু জলের কণায় সেগুলো ওখানে আটকে যাচ্ছে। ঠান্ডার সংস্পর্শে এসে একটু বড় বড় হয়ে যাচ্ছে, আর কি বড় বড় হয়ে যাচ্ছে বলে সেটা ঠান্ডার সংস্পর্শে 3-4টে কণা বড় হয়ে গিয়ে আমরা তখন দৃশ্যমান হয়ে যাচ্ছে, অর্থাৎ দেখতে পাচ্ছি ওদেরকে। এরকম এতে রয়েছে। কিছুটা বেশি হয়ে গেলে আবার দেখা যাবে এখান থেকে গড়িয়ে পড়ে যাচ্ছে, তাই না? তাহলে ওই যে জলীয় বাষ্পগুলো সেগুলো কোথায় ছিল? বাতাসে ছিল। তাহলে বাতাসে আমরা জানি অক্সিজেন আছে, সেটা তো আমরা বুঝতেই পারি যে অক্সিজেন ছাড়া আমরা শ্বাসকার্য চালাতে পারি না। বাতাসে শ্বাসকার্য চালাই মানে আমরা বাতাস থেকে অক্সিজেনটা পাই, তাহলে বাতাসে অক্সিজেনও রয়েছে, তাহলে জলীয় বাষ্পও রয়েছে। তাহলে জলীয় বাষ্প কিন্তু তার ধর্ম দেখাচ্ছে, অর্থাৎ জল আকারে তাকে পাচ্ছি, আলাদা করতে পারছি। অক্সিজেন জ্বলতে সাহায্য করে, অক্সিজেন শ্বাসকার্য চালাতে সাহায্য করে, তাহলে তারও উপস্থিতি আমরা টের পাচ্ছি। আরেকটা কথা বলি, যদি বাড়িতে কেউ পান টান খান আর কি, তখন অথবা কোনো কাজ হলো চুনের, হয়তো একটা পাত্রে তুমি কী করলে, চুনকে ভিজিয়ে দিলে, চুনকে ভিজালে দেখবে নিচে সব সাদা পড়ে গেছে, সবটা গুলবে না, কিন্তু তবুও ওপরের জলটা একটা স্বচ্ছ মতনই দেখাচ্ছে, কিন্তু আসলে ওটা চুন জল বলা হচ্ছে, চুন জল। কয়েকদিন পরে তুমি দেখছো যে চুন জলের ওপর শক্ত কী যেন একটা ভাসছে, ওপরে হাত দিয়ে, মানে ওপরটা লেয়ারটা একটা কি শক্ত একটা আস্তরণ পড়ে গেছে, সেটা হাত দিয়ে গুঁড়ো করে দেখবে কিরকম দানা দানা মতন লাগছে, এরকম একটা আস্তরণ পড়ে গেছে, আলাদা করে দেখছি। তো সেটাতে হাত দিয়ে দেখবে কিরকম দানা দানা লাগছে। তাহলে ওটা কি? ওটা তৈরি হয় কি, বাতাসের কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে সে বিক্রিয়া করে, CO2, কার্বন ডাইঅক্সাইড। আমি সংকেতটা লিখে ফেললাম, এটা কার্বন ডাইঅক্সাইড, এখনও তোমাদের সংকেত শেখাইনি। কার্বন ডাইঅক্সাইড, বাতাসের কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে, কার সঙ্গে বিক্রিয়া করছে? না চুন জলের সঙ্গে বিক্রিয়া করছে, পরে বিক্রিয়াটা লিখে দেবো। সেই চুন জলের সঙ্গে বিক্রিয়া করে একটা শক্ত এরকম ক্যালসিয়াম কার্বনেট, যেটা আমরা চুনা পাথরের মধ্যে পাই, মার্বেল পাথর, চুনা পাথর, এতে ক্যালসিয়াম কার্বনেট থাকে। তো সেই ক্যালসিয়াম কার্বনেট তৈরি করছে। আমি এখানে এই বিক্রিয়াটা বলার উদ্দেশ্য একটাই, যে এই কার্বন ডাইঅক্সাইডটা কোথা থেকে এলো? সে বাতাস থেকেই এসেছে। তাহলে আমরা বাতাসে পেয়েছি কি কি? বাতাসের মধ্যে একে জল পেয়েছি, বাতাসের মধ্যে O2 আছে, অক্সিজেন পাইছি, বাতাসের মধ্যে কার্বন ডাইঅক্সাইড পেলাম। তাহলে বাতাসের মধ্যে এতগুলো জিনিস মিশে আছে, আরও কিছু আছে, নাইট্রোজেন আছে, নাইট্রোজেনটাই বেশি পরিমাণে আছে, কিন্তু তারা আমি প্রমাণ এই হিসেবে তোমাকে দিতে পারছি না এখন পরীক্ষা তোমাদের লেভেলে, কিন্তু মনে রাখো যে বাতাসের মধ্যে এই তিনটে আছেই। তাহলে বাতাস তো একটা মেশানো পদার্থ। আবার দেখো জলের আমরা অস্তিত্ব পাচ্ছি, অক্সিজেনের অস্তিত্ব আলাদা করে বুঝতে পারছি, তার শ্বাসকার্য চলছে, কিছু জিনিস জ্বালালে, কাগজ জ্বালালে, উনুন জ্বালালে জ্বলছে সেটা, কার্বন ডাইঅক্সাইড এখানে অদক্ষেপ ফেলছে। তাহলে এইগুলো তাদের অস্তিত্বকে প্রমাণ করছে। তাহলে এখানে আমি যে কত মিশ্রিত পদার্থের উদাহরণ দিলাম, আর একটা বলি পানীয় জল। যদি বলি আমি, পানীয় জলটা আমরা বুঝতে পারি না, কিন্তু পানীয় জলের মধ্যে, পানীয় জলের মধ্যে ওখানেও কিন্তু কিছু মিনারেলস
মেশানো আছে, সেই মিনারেলসগুলোর উপস্থিতির জন্য জলের মধ্যে দিয়ে কারেন্ট পাস করতে পারে। ওই জন্য কখনো কখনো বর্ষাকালে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যায়, যেখানে হয়তো ঝড়ের সময়, বর্ষাকালে বলবো না, ঝড়ের সময় দেখা গেল কোথাও তার ছিঁড়ে গেছে, তার ছিঁড়ে জমা জলে পড়েছে, সেইটা ইলেকট্রিক অফিস থেকে জানে না, কারেন্ট দিয়ে দিয়েছে। এবার সেই জলে যদি কেউ পা দেয় সঙ্গে সঙ্গে সে তড়িৎপৃষ্ট হয়ে মারা যাবে। এই ব্যাপারে তোমরা সতর্ক থাকবে। কোথাও কাটা তার পড়ে থাকলে সেখান দিয়ে যাবে না, বা জলে যদি পড়ে থাকে সেখানে টাচ করবে না একদম। ইলেকট্রিক তোমার তার দিয়ে আসছে কিনা তুমি তো জানো না, তাই যদি কোথাও কাটা তার ওরকম জলে পড়ে থাকে সেই জলেতে তোমরা টাচ করবে না। যাই হোক, সেই জলের মধ্যে দিয়ে তড়িৎ যে যাচ্ছে তার কারণ জলের মধ্যে কিছু পদার্থ আছে, মিনারেলস মেশানো আছে। তাই পানীয় জলটাও একটা মেশানো পদার্থ, যদিও এত সামান্য পরিমাণে আছে যে আমরা তার টেস্টটা বুঝতে পারি না আলাদা করে। কিন্তু উল্টো দিকটা যদি আমি বলি, ফোটানো জল, আসলে ওই টেস্টটা পেয়ে পেয়ে আমরা অভ্যস্ত হয়ে গেছি, পানীয় জলের সঙ্গে এই মিনারেলস সমেত জলটা খেয়ে অভ্যস্ত হয়ে গেছি। যদি আমরা ডিস্টিল ওয়াটার খাই তাহলে বুঝতে পারবো জলটা কিরকম বিস্বাদ বিস্বাদ লাগছে, যেন টেস্ট লাগছে না। যেমন আমি বলবো, তুমি ফোটানো জল যদি খাও, ফোটানো জল ঠান্ডা করে খাও, দেখবে টেস্ট লাগছে না। অর্থাৎ সাধারণ জল খেয়ে আমরা যেরকম অভ্যস্ত, যেরকম টেস্ট পাই সেটা পাই না। তার মানে কি, ফোটানো জলের মধ্যে অনেকগুলো মিনারেলস পদক্ষেপ হয়ে পড়ে যায়, সেটা থাকে না জলের মধ্যে। সেইটার অনুপস্থিতির জন্য আমাদের জলটা ওই ধরনের টেস্টটা পাই না। তাহলে আলাদা করে টেস্ট না বুঝতে পারলেও কিন্তু তাদের অনুপস্থিতিটা আমরা টের পাচ্ছি। সুতরাং অর্থাৎ তাদেরও বলতে পারি আমরা জলের টেস্ট পাচ্ছি এবং ওই মিনারেলসেরও টেস্ট পাচ্ছি। তাহলে এইখানে আমি যে কটার উদাহরণ দিলাম, এরকম বহু উদাহরণ আছে। আমরা মেশানো পদার্থই বেশি ব্যবহার করি, মিশ্র পদার্থ, বিশুদ্ধ পদার্থের বদলে মেশানো পদার্থ আমরা বেশি ব্যবহার করি। ঠিক আছে? আর এর মধ্যে থেকে যদি আমরা আলাদা আলাদা করে নিই বিষয়গুলোকে, আমরা জলে, পানীয় জলের মিশ্রিত পদার্থ হিসেবে যদি আমি সেটাকে খুব সামান্য জিনিস আমরা যদি সেটাকে বিবেচনা না করি, ধরুন পানীয় জলটা একটা বিশুদ্ধ পদার্থ, তাতে চিনি দিলাম, চিনি একটা বিশুদ্ধ পদার্থ। প্রথমে দেখো চিনির জল যে তৈরি করা হয়েছে, আর জলটা একটা বিশুদ্ধ পদার্থ, এই দুটো বিশুদ্ধ পদার্থ মিলে একটা মিশ্রিত পদার্থ তৈরি হয়েছে। তবে এইটাই নয় যে মিশ্রিত পদার্থ মানেই বিশুদ্ধ পদার্থ মিলে তৈরি করবে, এরকম বিষয়টা নয়। কিছু কিছু মিশ্রিত পদার্থ মিলেও আবার মিশ্রিত পদার্থ তৈরি করতে পারে। তো এখন যেটা বিষয়, তাহলে আমরা মিশ্রিত পদার্থ আর বিশুদ্ধ পদার্থের মধ্যে খানিকটা আমরা বোঝার চেষ্টা করব। 1 নম্বর হচ্ছে মিশ্রিত পদার্থের মধ্যে এক বা একাধিক পদার্থ মিশে থাকে। তাহলে তার বৈশিষ্ট্য আমরা লিখি, মিশ্রিত পদার্থের মধ্যে এখানে এক বা একাধিক বৈশিষ্ট্য, এটা লিখি। এখানে হচ্ছে এক বা একাধিক পদার্থ মিশে থাকে। 2 নম্বর, প্রতিটি মিশ্রিত পদার্থের উপস্থিতি ওই মিশ্রণের মধ্যে আমাদের ইন্দ্রিয়ের সাহায্যে বুঝতে পারি। সেটা গন্ধ শুকে বুঝতে পারি, টেস্ট করে বুঝতে পারি, চোখে দেখে বুঝতে পারি। তিন নম্বর বলার আগে আর একটা জিনিস আমার মনে পড়লো। যদি আমি বলি, ধরো একটা লোহার টুকরো, লোহার চূড় যাকে বলে, খুব ছোট ছোট গুঁড়ো গুঁড়ো লোহা, তার সঙ্গে বালিকে খুব ভালো করে মিশিয়ে দেওয়া হলো, খুব ভালো করে দুটোকে মিশিয়ে দেওয়া হলো। মিশিয়ে দিয়ে তুমি এবার কী করলে, একটা চুম্বক, তোমরা এখন তো সব কেরামতি করো, গাড়ির থেকে এটা ওটা পার্টস খুলে ভালো, খেলনা গাড়ি, তার মধ্যে চুম্বক থাকে। সেই চুম্বকটাকে যদি ওর মধ্যে নিয়ে যাওয়া হয়, ওর কাছে, তাহলে দেখা যাবে এই লোহা চূড়গুলো চুম্বকে আকৃষ্ট হয়ে যাচ্ছে।
চুম্বকেতে আকৃষ্ট হয়ে যাচ্ছে। তার মানে ওই লোহার যা ধর্ম চুম্বকে আকৃষ্ট হওয়া, সেটা কিন্তু বালির সঙ্গে মেশানোর ফলে কিন্তু সেটা লোপ পায়নি, সেই তার ধর্মটা বজায় আছে। ঠিক আছে, এরকম অনেক উদাহরণ দেওয়া যেতে পারে। ধরো চিনিকে গুঁড়ো করে তুমি বালির সঙ্গে মেশালে, তার আগে বালিটা ভালো করে ধুয়ে নিয়েছো, ধুয়ে নিয়ে পরিষ্কার করা বালি, একদম সুন্দর বালি, সেই বালির সঙ্গে তুমি চিনি গুঁড়ো করে মেশালে, মিশিয়ে দেওয়ার পর সেই চিনি আর চিনি গুঁড়ো মেশানো বালি তুমি একটা গ্লাসে নিয়ে তাতে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে তাকে মিশিয়ে দিলে, দেখা যাবে চিনিটা জলে গুলে যাচ্ছে কিন্তু বালি জলে গুলছে না। তাহলে চিনির ধর্ম তো জলে গোলা, সেটা গুলে যাচ্ছে, বালির ধর্ম জলে গোলা নয়, তাই সেটা গুলছে না। তাহলে তাদের ধর্মটা বজায় থাকছে। তাহলে এইটাই বলছি যে প্রতিটি মিশ্রিত পদার্থের উপস্থিতি ওই মিশ্রণের মধ্যে আমাদের ইন্দ্রিয় সাহায্যে বুঝতে পারি এবং তারা তাদের ধর্ম। আচ্ছা, এইটা আর একটা হচ্ছে কি 3 নম্বর বুঝতে পারি, এটা সেটা বিভিন্ন বা পরীক্ষার সাহায্যে বুঝতে পারি, বা পরীক্ষার সাহায্যে তিন নম্বর আমরা বলতে পারি যে উপাদান পদার্থ। উপাদান বলতে কোনটাকে বলবো না, যে পদার্থগুলো মিশ্রণে মিশে আছে তাকে বলবো উপাদান পদার্থ। যাদের অসুবিধা হবে লিখে নেবে। উপাদান পদার্থগুলির ধর্ম ওই মিশ্রণে, এইখানে আর একটা জিনিস আমি বলবো, মিশ্রণে উপস্থিত থাকে। 4 নম্বর, এইখানে মিশ্রণটাকে আর একটা ভাগে আমি ভাগ করতে চাইছি, সেটা হচ্ছে দেখো, আচ্ছা মিশ্রণ সাধারণত অসমসত্ব, এখানে একটা করি, মিশ্রণ সাধারণত অসমসত্ব, মানে ব্যতিক্রম হচ্ছে দ্রবণ। কীরকম বিষয়টাকে বলি, অসমসত্ব মানে কি, মানে মিশ্রণটা সব জায়গায় সমানভাবে মেশানো নেই, মিশ্রণের উপাদানগুলো, তাকে বলছি অসমসত্ব। সেটা কখনোই কোনো কোনো ক্ষেত্রে হয়, সেটা ব্যতিক্রমটা দিয়েছি। যেমন আমি বলি, ধরো একটা জলেতে তুমি চিনি মেশাচ্ছ, চিনিটা মিশিয়ে তুমি যেখান থেকেই জলটা খাও, সেই গ্লাসের নিচ থেকে জলটা খাও বা গ্লাসের উপর থেকে জলটা খাও, তুমি দেখবে সেটা সমান মিষ্টি পাচ্ছ। তার মানে ওখানে ওটা হচ্ছে সমসত্ব মিশ্রণ। সমসত্ব, সব জায়গায় সমানভাবে যে উপাদানগুলো রয়েছে সেটা সব জায়গায় সমানভাবে আছে, কোথাও বেশি কোথাও কম নেই। কিন্তু যখন রাজমিস্ত্রি ধরো সিমেন্টে বালি মেশাচ্ছে, তখন কিন্তু যত ভালোভাবেই মেশাক কিন্তু সব জায়গায় সমানভাবে সেটার উপস্থিত থাকবে না। কোথাও সামান্য বালি বেশি থাকবে, কোথাও সামান্য সিমেন্ট বেশি থাকবে, এটা হতেই হবে। এই যে মিশ্রণ, এটাকে বলছি অসমসত্ব মিশ্রণ। অসমসত্ব, দুটো ভাগ পেলাম, সেই ভাগটা আমি আরেকবার করে দেখাচ্ছি। যেমন আমি এই যে বালির সঙ্গে লোহা চুন মেশানো বললাম, এটা একটা অসমসত্ব। বাতাস ঠিক অসমসত্ব বলবো না, এটা সমসত্বই মোটামুটি থাকে। তবুও কিছু কিছু জায়গায় হয়তো যেখানটা হচ্ছে বনাঞ্চল, সেখানে দেখা যাবে অক্সিজেনের ভাগ বেশি আছে। কিন্তু ধরো আমাদের চারপাশে মোটামুটি তুমি ধরতে পারো হয়তো 1/2 কিলোমিটারের মধ্যে রেডিয়াসে যতটা বাতাস তারা সমসত্ব। বনাঞ্চলের ক্ষেত্রে সেখানে অক্সিজেন বেশি আছে, আর হয়তো শিল্পাঞ্চল যেখানে শিল্প আছে, সেখানে কারখানা বেশি আছে, সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বেশি বেরোয়, তাই সেখানে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি রয়েছে। এই রকম সব বিষয়গুলো থাকে, কিন্তু এটা সমসত্বই বলবো বাতাস। আচ্ছা, আর হচ্ছে
তবে বাতাসটা সমসত্ব অসমসত্বর ঠিক ঠিক সব ক্রাইটেরিয়াগুলো মিলবে না, কারণটা আমি তোমাদের ব্যাখ্যা করে দেবো। আচ্ছা, আর হচ্ছে তরকারি কিন্তু একটা সমসত্ব মিশ্রণ, এখানেও সবটা কিন্তু আমরা আরও কিছু বৈশিষ্ট্য আছে দ্রবণের ক্ষেত্রে, সেইটার সঙ্গে এটা মিলবে না। আচ্ছা, দুধও তাই, জলেতে দুধ মেশানো, তুমি এক বালতি জলেতে, সেটা সমসত্ব, দুধ একটা সমসত্ব জিনিস, তবুও দুধ যেহেতু গাঢ় তাই ওটা খুব সমসত্ব বলা যাবে না। যখন দুধটা হচ্ছে আমরা সাদা রং দেখতে পাচ্ছি, তোমাদের একটা কথা সাধারণভাবে বলতে পারি যে মিশ্রণ যেটা যদি সেটা তরল পদার্থ হয়, সেটা যদি স্বচ্ছ থাকে, জলের সঙ্গে মিশিয়ে তৈরি করছি, যদি সেটা স্বচ্ছ থাকে তাহলে সেটা সমসত্ব, আর যদি অস্বচ্ছ থাকে তাহলে সেটা অসমসত্ব। তাই দুধ একটা অসমসত্ব, দুধের কিন্তু সব জায়গায় সমানভাবে নেই, কিন্তু আমরা সেটা সূক্ষ্ম অবস্থায় অত সূক্ষ্মতা বুঝতে পারবো না। এখন এখানের একটা জিনিস বলি এবার, এই যে চিনিতে এই জলেতে চিনি মিশিয়ে তুমি শরবত তৈরি করছো, সেখানে ধরো একটা গ্লাস নেওয়া হয়েছে, সেখানে তুমি 5 চামচ চিনি দিয়ে নাড়ালে গুলে গেল, আরও 5 চামচ চিনি দিয়ে নাড়ালে কষ্ট হলো গুলতে, অনেকক্ষণ গুলে 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 সেটা গুললো, আরও 5 চামচ দিলে দেখলে আর গুলছে না। তার মানে কি, মিশ্রণটা একটা নির্দিষ্ট সীমা আছে, সেই মিশ্রণটা তুমি যত ইচ্ছা মেশাবে তাতে কিন্তু মিশবে না। এই যে নির্দিষ্ট সীমা আছে, এটা হচ্ছে দ্রবণের বৈশিষ্ট্য, দ্রবণ মানেই সেটা সমসত্ব হবেই। তাই বাতাসের ক্ষেত্রে কিন্তু সেটা সেই শর্তটা মানবে না। বাতাস কিছু কিছু ক্ষেত্রে সমসত্ব হলেও বাতাসে আমি যত ইচ্ছা কার্বন ডাইঅক্সাইড গ্যাস, যত ইচ্ছা অক্সিজেন গ্যাস, যত ইচ্ছা জলীয় বাষ্পটার কথাটা, জলীয় বাষ্প একটু ভারী বলে হয়তো থাকতে পারবে না বা নিচে পড়ে যাবে, কিন্তু বিভিন্ন গ্যাস যত ইচ্ছা কিন্তু মেশানো যেতে পারে। বালিতে লোহাচুর যত ইচ্ছা মেশানো যেতে পারে। রাজমিস্ত্রি যখন তোমার সিমেন্টে বালি মেশাচ্ছে, তখন সামান্য একটুখানি সিমেন্টের মধ্যে গাদা বালি মেশানো যেতে পারে, সেটা রাজমিস্ত্রিদের কাজে লাগবে না, কিন্তু পরিস্থিতি অনুযায়ী বলছি যে সামান্য পরিমাণের মধ্যে আমরা কিন্তু অনেক বেশি পদার্থ মেশাতে পারি। আবার একটুখানি বালির মধ্যে অনেক বেশি সিমেন্ট আমরা মেশাতে পারি। তাই এই সিমেন্ট বা বালির মেশানোর ভাগটা কোনো নির্দিষ্ট সীমা নেই, যত ইচ্ছা আমরা মেশাতে পারি। কিন্তু চিনির যে দ্রবণ, সেখানে দ্রবণে জলের মধ্যে চিনিটার একটা, জলটা নির্দিষ্ট নিলাম, তার মধ্যে চিনিও কিন্তু একটা সর্বোচ্চ নির্দিষ্ট পরিমাণেই সেটা মিশতে পারবে, তার বেশি মিশতে পারবে না। এইটা হচ্ছে বিশেষত্ব, যেটাকে আমরা ওই যে যার একটা নির্দিষ্ট সীমা আছে সেইটাকে বলছি আমরা দ্রবণ। এইখানে এবার হওয়ার জন্য একটু অসুবিধা হয়ে যাচ্ছে, সেইটাকে বলছি আমরা দ্রবণ। আর যেটাকে ওই রকম কোনো নির্দিষ্ট সীমা নেই, তার বাইরে আমরা যত ইচ্ছা মেশাতে পারি, সেইটাকে আমরা দ্রবণ বলছি না। ঠিক আছে, তাহলে এইটা দিই কানেক্টে, আমরা মিশ্রণটাকে, মিশ্রিত পদার্থকে দুটো ভাগে ভাগ করছি। প্রধানত যে ভাগটা, একটা ভাগ হচ্ছে তোমার সমসত্ব, আর একটা হলো অসমসত্ব। সব জায়গায় সমানভাবে যদি থাকে, মিশ্রণটাকে দুটো ভাগে ভাগ করতে পারি। মিশ্রণ একটি হলো সমসত্ব, যেটাকে বলা হচ্ছে হোমোজিনিয়াস, আর একটা হলো অসমসত্ব, হেটারোজিনিয়াস। সমসত্ব মানে মিশ্রিত উপাদানের অনুপাত
মিশ্রিত পদার্থের মধ্যে সব জায়গায় সমানভাবে আছে। মিশ্রিত পদার্থে উপাদানগুলির অনুপাত সব জায়গায় একই। যেমন এর উদাহরণ হচ্ছে একটাই উদাহরণ দ্রবণ। এই দ্রবণটা চিনির জলের দ্রবণ হতে পারে, নুনের জলের দ্রবণ হতে পারে। আর এখানে সমসত্ব বলতে যেটাকে আরেকটা আমি বলি, সমসত্ব দ্রবণ কোনটাকে বুঝবে, যদি জলের কোনো দ্রবণ তৈরি হয় তাহলে দ্রবণটা তৈরি হওয়ার পর জলটা থাকবে স্বচ্ছ। যেমন দুধ, যদি আমি জলে দুধ মেশাই তাহলে দেখবে অস্বচ্ছ হয়ে গেল, এটা কিন্তু সমসত্ব নয়, এটা অসমসত্ব। যদি সমসত্ব হয় তাহলে সেটা স্বচ্ছ দেখাবে, রঙিন হতে পারে। যেমন তুমি দেখবে উজালা বলে একটা পদার্থ আছে, উজালাটা মেশালাম জলে কিন্তু রঙিনটা রইল কিন্তু স্বচ্ছ। তুমি দেখবে তার দিয়েও বালতির নিচটা তুমি দেখতে পাচ্ছ, তো সেই জন্যই স্বচ্ছ, তাই সেটা সমসত্ব। আর যদি অস্বচ্ছ হয় তাহলে সেটা অসমসত্ব। তাই তরকারি বা দুধ এটা কিন্তু অসমসত্ব একটা, তার সমস্ত জায়গায় মিষ্টতা একই সেটা হতে পারে, কিন্তু সেটা একটা অসমসত্ব। ওগুলো অসমসত্বের উদাহরণ। সমসত্ব হচ্ছে কি মিশ্রিত পদার্থ উপাদানগুলির অনুপাত সব জায়গায় একই। এখানে অসমসত্ব হলেই তার সামান্য হেরফের হবেই। আমরা তরকারির ক্ষেত্রে আমার সব জায়গাটাই সমানই মিষ্টতা বা টক ঝাল মিষ্টি সব জায়গায় একই পাই বটে, কিন্তু খুব সূক্ষ্মভাবে যদি বিচার করা হয় তাহলে দেখা যাবে সেটা একটা অসমসত্ব। সব জায়গায় ঠিক সঠিকভাবে একই নেই। তাই টেস্ট দিয়ে আমরা সবসময় বুঝতে পারি না, মানে নিজস্ব টেস্ট দিয়ে। আসলে আমাদের অনুভূতিটা তো একদম কোনো যন্ত্রের মতন কাজ করে না, এটা একটা আবেগের বিষয়। তাই আমরা আমাদের টেস্ট, যেমন গরম বা ঠান্ডা, কতটা গরম বা কতটা ঠান্ডা সেটা আমরা হাত দিয়ে বুঝে একটা অনুমান করতে পারি বটে, কিন্তু থার্মোমিটার দিয়ে টেস্ট করলে তবে আমরা সঠিক তার তাপমাত্রাটা পাই। যেমন কারো যদি জ্বর হয়, এই জ্বরের ক্ষেত্রে আমাদের থার্মোমিটার ব্যবহার করলে সঠিকভাবে তার কতটা জ্বর হয়েছে তবে বোঝা যায়। হাত দিয়ে গরম বা ঠান্ডা দিয়ে কিন্তু সেটা সঠিকভাবে বোঝা যায় না। তাই অনুভূতিটা কিন্তু একদম যন্ত্রের মতো নিখুঁতভাবে তার রেজাল্ট দেবে না। আচ্ছা, এখানে দ্রবণটা আবার আমরা যেমন তোমাদের আরেকটা ধরনের দ্রবণের কথা বলি। যেমন ধরো যে পিতল, কাঁসা, এতে এইগুলোতে কী আছে, তামা আর দস্তা, তামা প্লাস দস্তা বা জিঙ্ক যেটাকে বলে, সেইগুলো মিশিয়ে এই ধাতুগুলো তৈরি করা হয়েছে। এবার একটা নির্দিষ্ট অনুপাতে মিশিয়ে পিতল তৈরি করা হয়, আর একটা অনুপাতে মেশালে কাঁসা তৈরি হয়। তো এখানে ওদের যে মিশ্রণটা, ধাতুর সঙ্গে ধাতুর মিশ্রণ, এটা কিন্তু একটা দ্রবণেরই উদাহরণ। এখানে যেহেতু যেটা মেশাচ্ছি সেটা স্বচ্ছ নয়, তাই ওটা মিশ্রিত পদার্থটা স্বচ্ছ হচ্ছে না। দুটোই তো অস্বচ্ছ, আমি সে তামাই নিই আর দশটাই নিই, দুটোই কিন্তু অস্বচ্ছ পদার্থ, তাই মিশ্রিত পদার্থটাও হয়ে যাচ্ছে অস্বচ্ছ। কিন্তু জল নিয়ে যখন আমরা তৈরি করব কোনো একটা দ্রবণ, তখন তাকে স্বচ্ছ হলে তবে সেটা সমসত্ব হবে। আচ্ছা, এখানে এবার হচ্ছে অসমসত্বটাকে মিশ্রিত পদার্থগুলির অনুপাত সব জায়গায় সমান থাকে না। মিশ্রিত পদার্থে উপাদানগুলির অনুপাত সব জায়গায় একই থাকে না। এরকম যে কোনো ধরনের মিশ্রণটাকে আমরা এর উদাহরণ হিসেবে রাখতে পারি। ঠিক আছে। আচ্ছা, এইখানে আর একটা বলি, ব্রোঞ্জ নামে তোমরা একটা জিনিস ইতিহাসে অনেক দিন ধরে এই
এইটা একটা ধাতুর ব্যবহার বা ব্রোঞ্জের গয়না তৈরি এইসব ব্যবহারগুলো চলে আসছে ইতিহাসে বহুদিন ধরে। তো সেই ব্রোঞ্জটা কি? ব্রোঞ্জটা হচ্ছে তামা আর টিন, এর মধ্যে তামা আর টিন এই দুটো ধাতু মেশানো আছে, মিশিয়ে ব্রোঞ্জ তৈরি করা আছে। এটাও কিন্তু একটা দ্রবণের উদাহরণ, এটা সমসত্ব, এটা সমসত্ব। ঠিক আছে, আমরা মোটামুটি মিশ্র পদার্থের মধ্যে কিছু কিছু জিনিস আমরা বুঝলাম। এবার আসি বিশুদ্ধ পদার্থ কি। দেখো, তার আগে দেখি ভিডিওটা চলছে কিনা একবার দেখে নিই, কারণ তখন আমার ভিডিওটা বন্ধ হয়ে গেছে, মানে রেকর্ডিংটা, তার ফলে আমাকে দুবার করে করতে হলো। ঠিক আছে, ইতিমধ্যে আমরা এবার মিশ্রণটা করে নিয়েছি। এবার যে বিশুদ্ধ পদার্থ, বিশুদ্ধ পদার্থ মানে বিষয়টা এরকম, তুমি যে চিনির জল তৈরি করলে, তাহলে চিনির জল যে তৈরি করা হয়েছিল, এই যে জলটা নিয়েছিলাম আর চিনি নিয়েছিলাম, এতে চিনি মেশানো হয়েছিল আর এটা ছিল জল ছিল। এই দুটো পদার্থর আলাদা আলাদা টেস্ট, কিন্তু তাদেরকে যখন মিশিয়ে আমরা চিনির জল করছি, সেই চিনির জলের মধ্যে আমরা চিনিরও টেস্ট পাচ্ছি, জলেরও টেস্ট পাচ্ছি। কিন্তু জলের মধ্যে শুধু আমরা জলের টেস্টই পাবো, চিনির মধ্যে শুধু আমরা চিনির টেস্টই পাবো। তাই এই দুটো পদার্থ হলো বিশুদ্ধ পদার্থ। তার মানে বিশুদ্ধ পদার্থ আমরা সেইগুলোকেই বলবো যে পদার্থগুলোকে তাদের একটা আঙ্গিকে যে ধর্ম, মানে ধরো আমি চোখে দেখছি তার যে কালার, সেই কালারটা একটা নির্দিষ্ট কালারই হবে, বা গন্ধ তার একটা নির্দিষ্ট গন্ধই থাকবে। যেমন যদি বেল ফুলের গন্ধ পাই সেটা একটা ধরনের গন্ধ, রজনীগন্ধার গন্ধ একরকম গন্ধ, গোলাপ ফুলের গন্ধ আর এক ধরনের গন্ধ, বা বিভিন্ন সেন্ট যেতে পাওয়া যায় সেই সেন্টের গন্ধ পৃথক পৃথক। যদি দুটো সেন্ট একসাথে মেশাই তাহলে দুটো গন্ধ মিশ্রিত গন্ধ হয়ে গেল। কিন্তু একটা নির্দিষ্ট আঙ্গিকে তাদের যদি ধর্মটাকে বিচার করি, তাহলে সেই ধর্মের বহিঃপ্রকাশ একটা নির্দিষ্ট হবে, মিশ্রিত হবে না। অর্থাৎ সেই ধর্মটাকে আমরা একভাবেই চিনতে পারবো, সেইটাকে আমরা বলছি বিশুদ্ধ পদার্থ। এই বিশুদ্ধ পদার্থকে সংজ্ঞা আকারে বোঝানোর থেকে সাধারণভাবে আমাদের মানে প্রতিদিনের ব্যবহারে বুঝে যাওয়াটা সোজা। যেমন আমি যদি মুসুর ডালের রং তো কমলা রঙের, আর তোমার মুগের ডাল তার রং তো হলুদ রঙের। সেই দুটো এখন দুটো আলাদা আলাদা যখন আছে, আমি দেখতে পাচ্ছি শুধু কমলার যেটা প্যাকেট সেটা হচ্ছে মুসুর ডাল, যেটা হলুদের প্যাকেট সেটা হচ্ছে মুগ ডাল। এখন এই দুটো বিশুদ্ধ পদার্থ, ওই দুটোকে যখন মিশিয়ে দেওয়া হলো তখন সেটা হয়ে গেলে মিশ্রিত পদার্থ। তার মধ্যে আমাদের দুটো রঙই আমরা দেখতে পাচ্ছি মিশ্রিত পদার্থের মধ্যে, সে কমলা রঙও দেখতে পাচ্ছি, হলুদ রঙও দেখতে পাচ্ছি। তাহলে দেখো দুটো রঙের মিশেল আমরা ওখানে দেখতে পাচ্ছি, কিন্তু পৃথকভাবে দেখলে এক একটা রং দেখতে পাচ্ছি। এক একটা রঙটাকে সেই যে দেখতে পাচ্ছি, সেই যে বস্তু, সেই রং সমন্বিত যে বস্তু, সেইটাকে বলছি আমরা বিশুদ্ধ পদার্থ। তার মানে আমরা এখানে একটা সংজ্ঞার আকারে কি বলা যায় বিশুদ্ধ পদার্থ, যে ধরো কোনো বস্তু যদি কোনো একটি নির্দিষ্ট ধর্মের, যেমন ধরো গন্ধ, বর্ণ ইত্যাদি, নির্দিষ্ট ধর্মের একটি নির্দিষ্ট বিষয়কে দেখায়, তবে
ওই পদার্থ বিশুদ্ধ পদার্থ বলা যেতে পারে, বিশুদ্ধ পদার্থ বলা যাবে। একটা নির্দিষ্ট বিষয়কেই দেখাচ্ছে, ধর্মের একটা নির্দিষ্ট বিষয়, সেটা রং হতে পারে, রংটা একটা নির্দিষ্ট রঙই দেখাবে, গন্ধ হলে একটা নির্দিষ্ট গন্ধই দেখাবে ইত্যাদি, তবে সেটাকে আমরা বিশুদ্ধ পদার্থ বলবো। আর এই বিশুদ্ধ পদার্থগুলো মিশেই বিশুদ্ধ পদার্থ তৈরি হয়। আমরা এবার তোমাদের বইতে দেওয়া তোমাদের বইতে দেওয়া একটা দেওয়া আছে, দেখো, চিনির শরবত, ঠান্ডা পানীয়, মধু, বাজির মশলা, এগুলোর মধ্যে বিশুদ্ধ আর মিশ্র পদার্থকে পৃথক করতে বলেছে। আমি সেটা একটু করি। তো প্রথমে লিখি মিশ্রিত পদার্থ, মিশ্রিত পদার্থ আর মিশ্র পদার্থ। আর হলো বিশুদ্ধ পদার্থ। মিশ্র পদার্থের মধ্যে পড়ছে চিনির শরবত, দুই নম্বর পড়ছে ঠান্ডা পানীয়, তিন নম্বর পড়ছে মধু, চার নম্বর, মধুর মধ্যে জল মেশানো আছে, গ্লুকোজ মেশানো আছে, তাই এটা মিশ্রিত পদার্থ। বাজির মশলা, বাজির মশলার মধ্যে অনেক কিছু মেশানো থাকে, বাজির মশলা। পাঁচ নম্বর লোহার রং। আর এদিকে বিশুদ্ধ পদার্থের মধ্যে পড়ছে গন্ধক, যেটাকে ইংরাজিতে বলে সালফার। দুই নম্বর লোহা, তিন নম্বর জল, চার নম্বর নুন মানে খাদ্য লবণ, যেটা এটা সাধারণ নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড। অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড। এগুলো বিশুদ্ধ পদার্থ। সুতরাং তোমরা এবার চেনার চেষ্টা করবে এটা করার পরে যে বাড়িতে কী কী বিশুদ্ধ পদার্থ, কী কী মিশ্র পদার্থ ব্যবহার করা হচ্ছে। তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা মিশ্র পদার্থই বেশি ব্যবহার করি। যেমন ধরো ভাত যদি হয়, ভাতটা তো আমরা শুধু তো চালটা খাই না, ভাতটাকে জল দিয়ে, চালটাকে জল দিয়ে ফোটাতে হয়, তার ফলে ভাতের মধ্যে জল প্রবেশ করে, তাই সেটা একটা মিশ্রিত পদার্থ। আর তোমার ধরো তরকারির মধ্যে সেটা একটা মিশ্রিত পদার্থ। এটা আমরা বেশিরভাগ মিশ্রিত পদার্থই ব্যবহার করি, খাবার দাবার বিষয়ে তো বটেই, অন্যান্য ক্ষেত্রেও ব্যবহার্য বেশিরভাগ পদার্থই মিশ্র পদার্থ, বিশুদ্ধ পদার্থ খুব বেশি ব্যবহার করা হয় না। ঠিক আছে, এইটা আমি তোমাদের এইটা ভিডিওটা করলাম। এর পরের ভিডিও করব মৌলিক ও যৌগিক পদার্থ অন্য একদিন। সকলে ভালো থাকবে।